সবাইকে স্বাগতম। আজকের বিষয় রসায়ন প্রথম পত্র, অধ্যায় গুণগত রসায়ন। আজকের আলোচনায় যা থাকছে নিউক্লিয়ার বিক্রিয়া কি ও তার প্রকারভেদ, নিউক্লিয়ার ফিশন ও ফিউশন বিক্রিয়া কি, এটি অ্যানিমেশন সহ দেখানো হবে বা বোঝানো হবে। হিরোশিমায় পারমাণবিক বিস্ফোরণের একটি ভিডিও চিত্র আছে, এটি দেখানো হবে। নিউক্লিয়ার বিক্রিয়া লিখার যে নিয়মকানুন রয়েছে সেটি বোঝানো হবে। তেজস্ক্রিয় আইসোটোপ ও তেজস্ক্রিয়তা এ সম্পর্কে আলোচনা করা হবে। আলফা বিটা গামা রশ্মির বিকরণের ফলে নিউক্লিয়াসের কি পরিবর্তন হয় সেটি সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে শুরু করি। প্রথমে আমরা আসি নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়ার প্রসঙ্গ আসলে আমাদের প্রথমে পারমাণবিক বোমার কথা মনে পড়ে। এই পারমাণবিক বোমা এক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ারই আসলে ফসল। এতে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করে, ফলে তা ভেঙে যায় এবং প্রচুর পরিমাণের শক্তি নির্গত হয়। এখন আসা যাক নিউক্লিয়ার বিক্রিয়ার সংজ্ঞায় আমরা কি বলতে পারি। উচ্চ গতি সম্পন্ন কোনো ক্ষুদ্র কণা অপর কোনো বড় নিউক্লিয়াসকে আঘাত করলে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তাকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলতে পারি। এখন উপরের সংজ্ঞাটি কি যথার্থ হলো? বিষয়টি বুঝতে হলে আগে আমাদের বিভিন্ন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আসতে হবে। তাই শেষের দিকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাবো। তাহলে এই বিষয়টা আমরা এখন আলোচনা করব না। এই সংজ্ঞার ভেতরে কোনো ত্রুটি থাকলে সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে সেটা শুধরে নেব। তো ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাই। নিউক্লিয়ার বিক্রিয়ার শ্রেণী বিভাগ। নিউক্লিয়ার বিক্রিয়া বিভিন্ন ধরনের হয়। এখানে 7 প্রকার দেখানো হয়েছে। এইচএসসি লেভেলের জন্য আসলে মূলত লাগবে দুইটি, একটি হচ্ছে ফিউশন আর একটি হচ্ছে ফিশন। এটি মূলত এই দুটি প্রধানত। এখানে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখানো হচ্ছে এই নিউট্রন এটি ইউরেনিয়ামকে আঘাত করবে। তো আমরা দেখি অ্যানিমেশনটুকু। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টন এবং বেরিয়াম তৈরি হয়েছে, দুইটি পরমাণুতে বিশ্লিষ্ট হয়েছে এবং 3টি নিউট্রন তৈরি হয়েছে, সাথে প্রচুর পরিমাণের এনার্জি বা শক্তি নির্গত হয়েছে। আসলে এই 3টি নিউট্রন কিন্তু আবার পরবর্তীতে আরো 3টি ইউরেনিয়ামকে আঘাত করবে, সেটি আমরা এখন এখানে দেখব। এখানে আমরা যেটি দেখব, এখান থেকে নিউট্রনটা ইউরেনিয়ামকে আঘাত করবে, ফলে 3টি নিউট্রন তৈরি হবে। এই 3টি নিউট্রন 3টি ইউরেনিয়ামকে করলে প্রতি ক্ষেত্রে আবার 3টি করে নিউট্রন বের হবে। এই 9টি নিউট্রন আবার 9টি ইউরেনিয়ামকে আঘাত করবে। এভাবে আসলে চলতেই থাকে, যাকে আমরা চেইন রিয়াকশন আসলে বলি। তো এখন আমরা দেখি বিষয়টি। আসলে এরকম থেমে থেমে হয় না, একসাথে হয়, সেই বিষয়টা আমরা এখন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 3 3 এরকম 9টি নিউট্রন তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হচ্ছে। এভাবে বিক্রিয়া চলতেই থাকে, যাকে আমরা চেইন রিয়াকশন বলি। অতি অল্প সময়ে এটি ঘটে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এখানে একটি ফ্ল্যাশ অ্যানিমেশন আছে, আমরা যদি এটি একটু দেখি, এটি হচ্ছে নিউট্রন আর এটি হচ্ছে, এগুলো সব হচ্ছে ইউরেনিয়াম। আমরা এখন দেখব খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সবগুলোই বিক্রিয়া করে। আর একবার বিষয়টি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পরমাণু বিশ্লিষ্ট হয়ে 2টিতে পরিণত হয়েছে। এখন আমরা চেইন রিয়াকশন। এই চেইন রিয়াকশন খুবই অল্প সময়ের মধ্যে ঘটে
এটি কিরকম অল্প সময়ের মধ্যে ঘটে সেটি বুঝবার জন্য আমরা একটা উদাহরণ দেখব, উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখব। এখানে আমরা একটু ভিডিওটি দেখে আসি। There it is there. Now you'll notice that on the mousetrap I've placed a couple of pieces of glue tack, sticky, gluey substance. If I set the mousetrap like this and then onto those two pieces of glue tack, carefully place two ping pong balls, that now represents a uranium atom. Now so far it looks quite stable, but if I bring another ping pong ball, ready, set, go, একটি বল ফেলা and off they go. এখানে আমরা দেখলাম যে একটি মাত্র বল থ্রো করা হয়েছে, অথচ সব কয়টিতে তার ইফেক্ট খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। এই ভিডিওটি আমরা আবার একটু লক্ষ্য করব। একটি বল একটি এখানে থ্রো করা হবে, এই বিষয়টি আমরা লক্ষ্য করব। বিষয়টি তাহলে আমরা বুঝতে পারলাম কেন খুবই অল্প সময়ের মধ্যে এই বিক্রিয়াটি ঘটে। এই বিক্রিয়া উৎপন্ন প্রচণ্ড গতিশীল নিউট্রন ক্রমান্বয়ে ইউরেনিয়ামকে আঘাত করতে থাকে। এভাবে বিক্রিয়াটি চলতে থাকে, যাকে চেইন রিঅ্যাকশন বলি। খুব অল্প সময়ের মধ্যে বিক্রিয়াটি ঘটে এবং প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। এই জন্য এই বিক্রিয়া ঘটিয়ে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এখন এখানে আমরা আরো একটি ছোট্ট ভিডিও দেখে আসব। জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তার একটি ভিডিও চিত্র আমরা একটু দেখে আসি। বিবিসি। After falling for 43 seconds, the time and barometric triggers started the firing mechanism. A uranium bullet fired down a barrel into a uranium target. Together, they started a nuclear chain reaction. এতক্ষণ আমরা ভিডিওটি দেখলাম। এই ছবিটা হচ্ছে লিটল বয়, এটা হচ্ছে কোড নেম, অ্যাটমিক যে বোম তার কোড নেম লিটল বয়। এটি 1945 সালের 6 আগস্ট জাপানের এই হিরোশিমায় আসলে ফেলা হয়েছিল। আর এটি হচ্ছে ফ্যাগম্যান, এটিও পারমাণবিক বোম। 1945 সালের 9 আগস্ট এটা নাগাসাকিতে এটি ফেলা হয়। ইউনাইটেড স্টেট এটি ফেলেছে, তাকে আমরা মানে এর কোড নেমটাই হচ্ছে ফ্যাগম্যান, নিউক্লিয়ার বোম। এখন আমরা দেখব নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া। কোনো ভারী নিউক্লিয়াসকে উপযুক্ত শক্তিসম্পন্ন কোনো কণা দ্বারা আঘাত করলে যদি কাছাকাছি ভরের নতুন দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয় তবে বিক্রিয়াটিকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। যেমন
ইউরেনিয়াম 92। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউরেনিয়ামকে একটি নিউট্রন দ্বারা যদি আঘাত করা হয় তাহলে ক্রিপ্টন, বেরিয়াম এবং 3টি নিউট্রন তৈরি হয়, তার সাথে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। এর পারমাণবিক সংখ্যা 36 আর বেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 56। এখানে বিষয়টি এরকম নয় যে এর পারমাণবিক সংখ্যাটি আসলে এর ভর সংখ্যা হয়, এখানে আসলে কাকতালীয়ভাবে মিলে গেছে, তাই আমি এটি মনে রাখার জন্য আসলে এখানে দিলাম। এখন যদি বেরিয়ামের পারমাণবিক ভর সংখ্যা, বেরিয়ামের ভর সংখ্যা হিসাব করতে চাই, তাহলে আমাদের এই দুটির যোগফল 236 আর এই সব কয়টির যোগফলও 36 হতে হবে। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 141, অর্থাৎ বেরিয়ামের ভর সংখ্যা এখানে 141। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই ফিউশন বিক্রিয়া কাকে বলে? যে নিউক্লিয়ার বিক্রিয়ায় দুইটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস যুক্ত ভিন্ন মৌল তৈরি করে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। যেমন এটি হাইড্রোজেনের দুইটি আইসোটোপ, এখানে দুইটি যদি যুক্ত হয় তাহলে এর পারমাণবিক সংখ্যা হবে 2, অর্থাৎ হিলিয়াম তৈরি হবে। আর এখান থেকে মোট 5 হওয়ার কথা, কিন্তু একটি নিউট্রন বের হয়ে যাবে, একটা নিউট্রন। আর বিষয়টি এরকম, আর বিপুল পরিমাণ শক্তি নির্গত হবে। একটি অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টি দেখা যাক। হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হয়েছে। শক্তি উৎপাদনে দুই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া ব্যবহার করা হয়, একটা নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে ফিউশন। এখন আমরা নিউক্লিয়ার বিক্রিয়া যে সংজ্ঞা আগে দিয়েছিলাম সেই বিষয়ে আলোচনা করব। সংজ্ঞায় যাওয়ার আগে নিচের দুইটি পয়েন্ট আমরা লক্ষ্য করি। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় আমরা দেখেছি দুইটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হয়। এখানে উচ্চ গতি সম্পন্ন কোনো কোনো বড় নিউক্লিয়াসকে আঘাত করে না, অথচ এটি একটি নিউক্লিয়ার বিক্রিয়া। আর একটি পয়েন্ট হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা রশ্মি নির্গত হয়, এখানে কেউ কাউকে আঘাত করে না, অথচ এগুলো নিউক্লিয়ার বিক্রিয়ারই ফসল। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া ক্ষেত্রে উচ্চ গতি সম্পন্ন দুইটি আঘাত করতে হবে এরকম বিষয় না। অথচ আমরা সংজ্ঞায় এর আগে বলেছিলাম উচ্চ গতি সম্পন্ন কোনো ক্ষুদ্র কোনো অপর কোনো বড় নিউক্লিয়াসকে আঘাত করলে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। আসলে এটি আসলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ারই আসলে বিষয়। তো কাজে সব মিলে আমরা বলতে পারি যে বিক্রিয়ার ফলে সংশ্লিষ্ট পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এই কথাটি বললে সকল যে কোনো নিউক্লিয়ার বিক্রিয়া আসলে এর আওতাভুক্ত হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি যুক্ত হয়ে ফিশন, এটি ফিশন আর এটি ফিউশন আর এটি হচ্ছে ফিশন। এখন নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন, একটি হচ্ছে ফিশন, একটি হচ্ছে ফিউশন, এই দুটির মধ্যে পার্থক্য। একটি বৃহৎ নিউক্লিয়াস প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট দুইটি নিউক্লিয়াসে বিভক্ত হয়, আর ফিউশন মানে হচ্ছে একসাথে মানে যুক্ত হয়ে যাওয়া, একত্রিত হয়ে একটা অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস গঠন করে। এক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হলো একটি চেইন বিক্রিয়া, আর এটি চেইন বিক্রিয়া নয়। এটি প্রচুর পরিমাণ তাপশক্তি নির্গত হয়, ফিউশনে এর চেয়ে বেশি তাপশক্তি নির্গত হয়।
নিউট্রন দ্বারা আঘাত করে বিক্রিয়ার সূচনা করা হয়, আর উচ্চ তাপমাত্রায় এটি বিক্রিয়াটা ঘটানো হয়। নিউক্লিয়ার বিক্রিয়ার প্রয়োগ ও ব্যবহার: নতুন মৌলের সৃষ্টি, তেজস্ক্রিয় আইসোটোপ তৈরিতে, পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক বোমা তৈরিতে। নিউক্লিয়ার বিক্রিয়ার সাথে রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য: নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। রাসায়নিক বিক্রিয়ার যোজ্যতা ইলেকট্রন সমূহের পরিবর্তন ঘটে, এখানে কোনো নিউক্লিয়ার পরিবর্তন ঘটে না। নিউক্লিয়ার বিক্রিয়ায় নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় কোনো নতুন মৌলের সৃষ্টি হয় না। নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণের শক্তি নির্গত হয়, রাসায়নিক বিক্রিয়ার তুলনামূলক এর চেয়ে অনেক কম শক্তি নির্গত হয়। এই ধরনের বিক্রিয়ায় নিউক্লিয়ার চুল্লিতে নিয়ন্ত্রণভাবে ঘটানো হয়, রাসায়নিক বিক্রিয়া কাঁচ পাত্রে এটি ঘটানো হয়। এ ধরনের বিক্রিয়ায় মৌলের প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে। এই কথাটি অবশ্য আগে আমরা বলেছি, কারণ নিউক্লিয়াসের পরিবর্তন তো হচ্ছেই। এই ধরনের বিক্রিয়ায় মৌলের প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে না। নিউক্লিয়ার বিক্রিয়ার লিখবার সময় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে প্রকাশ করা হয় এটি আমাদের আসলে জেনে রাখতে হবে, কারণ পরবর্তীতে এর পরের অংশে আমরা দেখাবো যে বিক্রিয়া পূর্ণ করো, নিউক্লিয়ার বিক্রিয়াগুলো লিখতে জানতে হবে। তাই এগুলো অবশ্যই আমাদেরকে ভালো করে বুঝতে হবে, তাহলে সেই বিক্রিয়াগুলো খুবই সহজ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি হিলিয়াম পরমাণু, এখানে এটাই মোটামুটি সবাই জানে যে এটি পারমাণবিক সংখ্যা আর এটি হচ্ছে ভর সংখ্যা। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে আসলে কি হবে, এটি কি পারমাণবিক সংখ্যা হচ্ছে? তো আমরা আগে দেখে নেই, ইলেকট্রন এখানে প্রকাশ করা হয় -1 এবং উপরে হচ্ছে 0, আর প্রোটনের 1 আর 1, আর নিউট্রনের হচ্ছে নিচে 0 উপরে 1। এগুলো আসলে মনে রাখাটা অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। সহজভাবে আমরা মনে রাখতে পারি একটা কথা ভেবে, সেটা হচ্ছে আমরা যদি ইলেকট্রনের কথা ভাবি এবং এটাকে নিচের এই কয়টা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের নিচেরটা যদি আমরা চার্জ সংখ্যা ভাবি যে -1, প্রোটনের কিন্তু 1 হয় চার্জ সংখ্যা এবং নিউট্রনের চার্জ সংখ্যা কিন্তু 0। আর ভর যদি ভাবি তাহলে সেই ক্ষেত্রে ইউনিট হিসাবে 1, আর প্রোটনের ভরটাকেও আমরা ভাবতে পারি বা ভর সংখ্যাকে ভাবতে পারি 1, আর ইলেকট্রন তো নেগলিজেবল, এটিকে 0। অর্থাৎ এটি আসলে কোনো নয়, এটা মনে রাখবার জন্য আমি এভাবে বললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা বিষয়, আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলকে সিম্বল হচ্ছে এটি, এবং আমরা প্রকাশ করি তো কিভাবে, এটা হিলিয়াম 2 এবং 4 অথবা আলফার উপরে 2, 4। বিটা পার্টিকেল, এটা আমরা বিটা চিহ্ন দিয়ে ব্যবহার করি। আবার এখানে যদি আমরা লিখি তাহলে -1 এবং 0, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে ইলেকট্রনটি দেখলাম সেটি কিন্তু আসলে এটা। আর গামা 0, 0 এভাবে প্রকাশ করা হয়। নিউট্রন 0, 1 নিউট্রন, আর প্রোটন 1p, আর পজিট্রন একটি আছে অ্যান্টি ইলেকট্রন পজিট্রন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রন কিন্তু চার্জ হচ্ছে +1 এবং হচ্ছে উপরে ভর সংখ্যা যদি ভাবি তাহলে এটি 0। আমরা তো জানি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে। তো ইলেকট্রন কি কখনো নিউক্লিয়াস থেকে নির্গত হতে পারে? এখন আমরা সেটি জানব। এখানে আমরা একটি হিলিয়াম পরমাণু দেখাচ্ছি, 2টি ইলেকট্রন এবং 2টি প্রোটন আর 2টি নিউট্রন। এখন এখানে আমরা একটি পরিবর্তন দেখব, কোনো একটি নিউট্রন যদি ভেঙে গিয়ে প্রোটনে রূপান্তরিত হয় কিভাবে, আমরা আসলে বিষয়টি আগে দেখে আসি। একটু লক্ষ্য করব এটার দিকে, একটা নিউট্রন দেখাচ্ছে, এটা প্রোটন আর ইলেকট্রনের যোগফল হিসাবে আমি রূপক অর্থে এখানে দেখাচ্ছি। এখান থেকে একটি ইলেকট্রন বের হয়ে গেল, ফলে নিউট্রনটা প্রোটনে পরিণত হলো। তাহলে এখানে প্রোটন সংখ্যা আগে ছিল 2, এখন হয়ে গেল 3। তাহলে হিলিয়াম থেকে সে লিথিয়ামে পরিণত হলো, এবং এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটি ইলেকট্রন বের হয়ে গেল। কাজেই এখান থেকে আমরা বুঝতে পারছি যে
আমরা যে বিটা রশ্মি বলি, নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়, তা আসলে ইলেকট্রন নির্গত হয়। আর ইলেকট্রনটি আসলে আসে কিন্তু এই নিউক্লিয়াস থেকে, অর্থাৎ প্রোটন নিউট্রন ভেঙে একটি প্রোটনে পরিণত হয়, তার পাশাপাশি একটি ইলেকট্রন বের হয়ে আসে, তাকেই কিন্তু আমরা বিটা রশ্মি বলছি। এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রনের পারস্পরিক রূপান্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটনকে আমরা এভাবে বোঝাতে পারি, প্রোটন ভেঙে নিউট্রন এবং পজিট্রন, অর্থাৎ নিউট্রন এবং পজিট্রন, নিউট্রন নিরপেক্ষ, পজিট্রন +1, এই দুটি মিলেই কিন্তু প্রোটনের +1। আবার নিউট্রন ভেঙে একটি প্রোটন আর ইলেকট্রন হয়। আমরা যদি উল্টা করে ভাবি, প্রোটন আর ইলেকট্রন মিলে নিউট্রন হয়। বিষয়টি আরো সহজ করে একটু দেখানোর জন্য আমরা এখানে যেতে পারি, প্রোটন আর ইলেকট্রন, প্রোটন এবং ইলেকট্রন মিলে নিউট্রন, কারণ এই প্রোটনের পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জ এই দুটি মিলে কিন্তু নিউট্রাল হয়ে গেল। আবার এই নিউট্রন আবার পজিট্রনের সাথে যদি যুক্ত হয়, অর্থাৎ ধনাত্মক চার্জ যুক্ত, তাহলে কিন্তু আবার প্রোটন হয়ে গেল। এই বিষয়টি আমরা একটু মনে রাখবো। পরবর্তী অংশে যাই। নিম্নলিখিত সমীকরণগুলো পূর্ণ করো। এখন আমরা এগুলো কিভাবে পূর্ণ করতে পারি? এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। রাসায়নিক সমীকরণগুলো পূর্ণ করতে চাইলে আমাদের নিয়ম হচ্ছে পারমাণবিক সংখ্যা, এই অ্যারো চিহ্নের বাম দিকের পারমাণবিক সংখ্যা আর ডান দিকের পারমাণবিক সংখ্যা সমান হতে হবে, এগুলো আবার এক হতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পারমাণবিক সংখ্যা 6 আর 2 8 আর এখানে 7, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে 1 হবে, এখানে 1 হয়ে গেল। আর এখানে 12 আর 4 এটা হচ্ছে 16, তাহলে 14 আর 2, তাহলে মানে এখানে 2 আসতে হবে। তাহলে এইভাবে আমরা পূরণ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 আর 1 8, অথচ এখানে 8 আছে, তার মানে এখানে কিন্তু 0 হবে। আর 16 আর 1 17, অথচ এখানে 16 হবে, তাহলে এখানে কি হবে? 1 হবে। তাহলে এখানে 0 হবে আর এখানে 1 হবে। তাহলে 0, এখানে 4 সংখ্যা 0 কার? নিউট্রন, আর ভর সংখ্যা তার 1, তাহলে আমাদের এখানে নিউট্রন চলে আসলো। এভাবে আমরা আরেকটা বিষয় দেখি, এখানে দেখি, এটা অবশ্য আমাদের আগে থেকে একটু জানা ছিল। এখানে 92, এখানে 56, তাহলে এটি আমরা বিয়োগ করলেও আমরা পেয়ে যাব এখানে 36 ক্রিপ্টন, আর এখানে হচ্ছে ভর সংখ্যা। এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গামা। কেন গামা হলো? 6 আর 1 7, এই 7 আছে, অতএব এটা 0। 12 1 13, এখানে 13 আছে, তাই এটা গামা রশ্মি। স্ক্যান্ডিয়ামকে নিউটন দ্বারা আঘাত করলে ক্যালসিয়াম আইসোটোপ উৎপন্ন হয়। এই নিউক্লিয়ার বিক্রিয়া পূর্ণ সমীকরণ আমরা লিখব। তাহলে একটি স্ক্যান্ডিয়াম, তার সাথে নিউট্রন আঘাত করছে, তাহলে 21 আর যোগফল কিন্তু এখানে 0। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা এখানে আমরা যদি করি, তাহলে এখানে ক্যালসিয়াম, এরা বলে দিয়েছে যে ক্যালসিয়াম উৎপন্ন হয়, তাহলে ক্যালসিয়াম, তাহলে এখানে 20 থাকলো আর এখানে 21, তাহলে 1 হবে এখানে। এখানে 45 আর 1, তাহলে 46, তাহলে 45 আর 1 46, আর এখানে 21 আর এখানে 20 আর 1 21। বিষয়টি এরকম। তেজস্ক্রিয় আইসোটোপ। কিছু কিছু অস্থিত আইসোটোপ আছে যা থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ ঘটে এবং নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত পরিবর্তনের ফলে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়। এসব আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ, এখান থেকে বিটা রশ্মি ত্যাগ করে এই ফ্লোরিন পরমাণুতে রূপান্তরিত হয়েছে। আমার মনে হয় এগুলো যেহেতু হয়ে গেছে, এর আগে আমি দেখিয়েছি, কাজেই এগুলো খুব সহজ। তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় পদার্থে এ ধরনের বিকিরণের বৈশিষ্ট্যকে তেজস্ক্রিয়তা বলে। এটি 2 প্রকার: প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। যে সকল প্রাকৃতিক পদার্থ স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে তাদেরকে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলে। যেমন ইউরেনিয়াম থেকে স্বতঃস্ফূর্তভাবে আসলে আলফা রশ্মি নির্গত হয়। ইউরেনিয়াম 238, এটা 238, এটি কিন্তু এখান থেকে আলফা রশ্মি নির্গত হয়। কৃত্রিম তেজস্ক্রিয়তা, এটা বোঝা যাচ্ছে যে কৃত্রিমভাবে আসলে তৈরি করা হয়েছে।
এখন তেজস্ক্রিয় বিকিরণ রশ্মিসমূহের উপরে বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা কি? কোন একটা তেজস্ক্রিয় পদার্থ যদি এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তাহলে এভাবে আসবে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে। এখন যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আলফা, বিটা, গামা এই তিনটি রশ্মি কিন্তু এইভাবে বিভাজিত হবে ইলেকট্রিক ফিল্ডের। একমাত্র এখানে কোন রশ্মিটি কি, এটার মধ্যে একটি আলফা, একটি বিটা এবং একটি গামা। তো এই তিনটির মধ্যে কোনটি আসলে কি, এখানে আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। বিষয়টি আমি একটু বুঝিয়ে বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু কম বেঁকে গেছে আর এটি অনেক বেশি বেঁকে গেছে। আমরা জানি ভারী কণাগুলো একটু কম বেঁকে যাবে আর হালকা কণাগুলো, আর গামা রশ্মির যেহেতু কোনো চার্জই নেই অতএব সে কিন্তু কোনো কিছু হবে না, অর্থাৎ মাঝখানেরটা হবে গামা রশ্মি আর এটি হচ্ছে আলফা রশ্মি আর এটি হবে বিটা রশ্মি, কারণ বেশি বেঁকে গেছে, ডেভিয়েশনটা বিটা রশ্মির বেশি হবে এবং এটি হালকা হিলিয়ামের চেয়ে। এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা আলফা রশ্মি, গামা রশ্মি এবং হচ্ছে বিটা রশ্মি। এখন আমি আর একটি ছোট্ট ভিডিও দেখে আসি। The British scientist Ernest Rutherford was one of the first to show that radioactivity could consist of 3 distinct types of radiation. The 3 types differ in their response to an electric field. A source of radioactivity is passed through a hole to form a beam. The beam is directed at a fluorescent screen, which is illuminated when it is struck. In the absence of an electric field, all the radioactivity beam strikes the target at a single point. When an electric field is applied, the initial beam is separated into 3 components. One of these is deflected upward by the electric field, indicating that it is negatively charged. These radioactive emissions are called beta rays. A part of the beam is deflected downward, indicating that these particles are positively charged. These radioactive emissions are called alpha rays. Notice that the alpha particles are deflected less than the beta particles by the same electric field. This occurs because the alpha particles are more massive, but the amount of deflection is also determined by the relative energies of the different types of radiation. The portion of the original beam that is undeflected is due to radiation that is not charged. These emissions are referred to as gamma rays. Radioactivity, এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখে নেব। Radioactive elements can spontaneously emit 3 different types of radiation: alpha particles, beta particles, and gamma rays. Click on one of the buttons to see animations of different types of radioactive decay. এখানে একটি বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করে কোনো তেজস্ক্রিয় ছবি আঁকাই তখন কিন্তু আমরা 3টাই আমরা আঁকাই। কিছুক্ষণ আগেও আমি তা দেখিয়েছি, কিন্তু বিষয়টি কি এরকম যে একটি তেজস্ক্রিয় পদার্থ থেকে একসাথেই কি 3টি রশ্মি বের হয় সব সময়? তা কিন্তু আসলে নয়। এখানে আমরা এই বিষয়টি আসলে বুঝতে পারবো, কারণ এটি হচ্ছে কার্বন, এটি কোবাল্ট এবং হচ্ছে এখানে রেডন। আমরা কার্বনটা প্রথমে দেখি। Carbon-14 spontaneously emits beta particles from its nuclei. Since beta particles are attracted to the positive plate of an applied electric field, they must be negatively charged. In fact, beta particles are electrons that are formed and then emitted from the nuclei of certain radioactive isotopes. In the decay process, a neutron is converted to a proton and a beta particle. A carbon-14 nucleus contains 6 protons and 8 neutrons. During beta decay, one of the neutrons is converted to a proton and an electron. This electron, called a beta particle, is then ejected from the nucleus, producing nitrogen-14. A nitrogen-14 nucleus is stable. Thus, no further radioactive decay occurs. Cobalt-60 is used for radiation therapy in treating certain cancers. It spontaneously emits gamma rays from its nuclei. Since gamma rays are undeflected by an applied electrical field, they have no electrical charge.
Gamma rays are very high-energy electromagnetic radiation, but have no detectable charge or mass. A cobalt-60 nucleus contains 27 protons and 33 neutrons. When a gamma ray is emitted, the number of protons and neutrons in the nucleus is unchanged. The half-life for this process is 5.26 years. This means that half of a given sample will undergo this process every 5.26 years. Radon-222 is being formed continuously in our environment by decay of uranium-238. Radon, being a noble gas, is chemically unreactive. Therefore, it is not trapped by chemical processes in the soil or water, and is free to seep up from the ground and into homes. Radon spontaneously emits alpha particles from its nuclei. Since alpha particles are attracted to the negative plate of an applied electrical field, they must be positively charged. A radon-222 nucleus contains 86 protons and 136 neutrons. During alpha particle emission, a particle composed of 2 protons and 2 neutrons is emitted. An alpha particle is equivalent to a helium-4 nucleus. When an alpha particle is emitted from a radon-222 nucleus, a polonium isotope, polonium-218, is produced. Since an alpha particle contains 2 protons, the atomic number decreases by 2, from 86 to 84. An alpha particle has a mass number of 4, so the mass number decreases from 222 to 218. এখন আমরা পরের অংশে একটু যাব। আলফা বিটা গামা রশ্মির ধর্মের তুলনা। আলফা রশ্মির আপেক্ষিক চার্জের পরিমাণ +2, বিটা রশ্মি -1 এবং গামা রশ্মির 0। আপেক্ষিক ভরও আমরা জানি। আপেক্ষিক ভেদন ক্ষমতা আলফা রশ্মির 1 গুণ, বিটা রশ্মির 1000 গুণ, আর গামা রশ্মি আমরা দেখতে পাচ্ছি 10,000 গুণ। এখানে আমরা তাই দেখছি বিটা রশ্মি এবং গামা রশ্মি, এটা লেডের পাথকে ভেদ করে চলে যাচ্ছে। তেজস্ক্রিয় আইসোটোপের আলফা বিটা গামা রশ্মির বিকরণের ফলে নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে? আলফা কণা বিকরণের ফলে ভর সংখ্যা কমে যায় 4 একক, প্রোটন সংখ্যা কমে যায় 2 একক, আর মৌলের স্থান পর্যায় সারণীতে 2 ঘর বাম দিকে সরে যায়। অর্থাৎ আলফা কণা যখন বিকিরণ হয় আলফা কণা, তাহলে তখন মূল পরমাণু থেকে কিন্তু 2টি প্রোটন এবং 2টি নিউট্রন বের হয়ে যায়, ফলে ভর সংখ্যা 4 একক কমে যায়। আর প্রোটন সংখ্যা যেহেতু 2টি প্রোটন বের হয়ে যায়, তাই প্রোটন সংখ্যা 2টি কমে যায়। আর প্রোটন সংখ্যা যখনই 2টি কমে যাবে, তখন পর্যায় সারণীতে নিশ্চয়ই বাম দিকের 2টি ঘর সরে আসবে। যেরকম রেডিয়াম থেকে আলফা কণা যদি বের হয়ে আসে, তাহলে র্যাডনে পরিণত হয়। রেডিয়াম থেকে আলফা কণা নির্গত হলে র্যাডনে পরিণত হয়। বিটা কণা নিউক্লিয়াসের ভর সংখ্যা ঠিক থাকে, প্রোটন সংখ্যা একটি বেড়ে যায়। এর আগে আমরা দেখেছি যে প্রোটন থেকে আসলে নিউট্রনে পরিণত হয়। কাজেই প্রোটন থেকে নিউট্রনে পরিণত হলে ভর সংখ্যা কিন্তু একই থাকবে, আর প্রোটন সংখ্যা একটি বেড়ে যায়, কারণ নিউট্রন থেকে একটি প্রোটন তৈরি হচ্ছে। মৌলের স্থান পর্যায় সারণীতে 1 ঘর ডান দিকে সরে যায়। যেরকম অ্যাক্টিনিয়াম থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 89 থেকে থোরিয়াম একটি প্রোটন সংখ্যা বেড়ে গেছে, কিন্তু ভর সংখ্যা সেম আছে। গামা রশ্মি বিকরণের ফলে মৌলের নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না, কারণ গামা রশ্মি হলো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। গামা রশ্মির কোনো ভর বা চার্জ নেই। থোরিয়াম থেকে আলফা রশ্মি বিকরণের ফলে নিউক্লিয়াসের বিক্রিয়াটি লিখো। আমরা যদি এরকম একটা প্রশ্ন পাই, তাহলে আমরা কি করতে পারি? এটি র্যাডন তৈরি হলো। এখানে পারমাণবিক সংখ্যা রয়েছে, প্রত্যেকের পারমাণবিক সংখ্যা কত, এটা আমাদের এত গুরুত্বপূর্ণ নয়। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এখানে রয়েছে, এটি আমাদের আসলে একটু জানা দরকার। টিউমারের উপস্থিতি নির্ণয় করতে, ক্যান্সার কোষ ধ্বংস করতে কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি এটা ব্যবহার করা হয়।
শিল্প কারখানায় পাতের পুরুত্ব নির্ণয় করতে, ট্যাবলেট, ক্যাপসুল বা সিগারেট গণনায়, কৃষি ক্ষেত্রে উন্নত মানের বীজ উদ্ভাবন ও সংরক্ষণ করতে, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে, কীটপতঙ্গ দমনে, বয়স নির্ধারণে C14 ব্যবহার করা হয়। জীবাশ্ম বা ফসিলের বয়স নির্ধারণ করতে আমাদের এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।